প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের যে সেকুলার ক্রেডেনশিয়াল প্রমাণ করবার জন্য তারা জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে তারা একটা দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সেটাও আবার স্ট্র্যাটেজিক মিস্টেক হয়ে গেছে। কারণ আমি মনে করি আবারও আমার ভুল হতে পারে যে ঐক্যটা এখন গড়ে উঠলো আমরা দেখলাম, এবং যেখানে ধর্ম বর্ণ সব বাধা অতিক্রম করে গেছে, এই ঐক্যটা একতরফা ডামি নির্বাচনের আগেও হতে পারত। বিএনপি যদি এই ইসলামী কার্ড প্রশ্নে এত সেন্সিটিভ না হতো, বিএনপি এবার আবার অতিরিক্ত সেন্সিটিভ হতে গিয়ে বিএনপি কিছুটা সময় নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় বিএনপির উচিত ছিল গত বছরই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এবং এইভাবে মাঠে নেমে যাওয়া, যেভাবে ছাত্রদের নেতৃত্বে পুরো জাতি মাঠে নামলো। তো সেখান থেকে আমার মনে হয় যে বিএনপির এই ইসলাম কার্ডটা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে, এবং ইসলাম কার্ডটা যে এখন অতি ব্যবহারে জীর্ণ এটা তাদের বোঝা দরকার। আমার মনে হয় বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না যে ইসলামিক কার্ড এখন আর কাজে দেবে না। অবশ্যই এখানে একটা রাজনীতিও থাকতে পারে। রাজনীতি একটু বলে রাখি আপনাকে, এটা বুঝতে হবে যে যখনই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ফেয়ার নির্বাচন হবে, তখন কিন্তু জামাত এবং বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী। এটা তো আপনি জানেন কি নাকি? অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে জামাত এবং বিএনপির মধ্যে মেইন কম্পিটিশন আওয়ামী লীগ 3 নম্বরে ছিল। যেমন আমি এক্সাম্পল বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ, যেমন এক্সাম্পল ঝিনাইদহ। তো ঝিনাইদহ চাঁপাইনবাবগঞ্জে 1-2 কিন্তু বিএনপি এবং জামাত, 3 হচ্ছে আওয়ামী লীগ। তো তখন আবার এদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার আছে, কিন্তু কাজেই এই প্রতিযোগিতা বোধহয় থাকবে এদের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে বিএনপি জামাতের মধ্যে আর কোন সেই রকম ঐক্য ভবিষ্যতে হবে। আমি দেখতে পাই না আর কি। আমি মনে করি না এমন কোন ঐক্য ভবিষ্যতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখন তো আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ নট অ্যাজ আওয়ামী লীগ তার এই দলের নাম নিয়ে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করে। এই যে সো কল্ড সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষে বাম, সিপিবি, ঘরানা, এইসব মিলে, ছায়ানট, এইসব মিলে যে কালচারাল এরেনা, যে ভারত সমর্থিত, ভারতের পক্ষের যে একটা পলিটিকো কালচারাল যে সেকশন বাংলাদেশের রাজনীতিতে এতদিন রাজত্ব করেছে, এটা ফিরে আসবে অন্য কোনো নাম নিয়ে আর কি। এটা ইভেন পপুলার পপুলার ডিসকোর্সও এটা বলে যে আমরা জানতাম যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে যে ফিরে আসবে সেটা বুঝতে পারি, এইরকম করে বলে আর কি। কিন্তু আওয়ামী লীগ বা এই কালচারাল ইন্ডাস্ট্রিটা কোনো না কোনো ভাবে ফিরে আসার চেষ্টা করবে। সেটা কিভাবে ফিরে আসার চেষ্টা করতে পারে এবং তাদের ফিরে আসার এই প্রসেসটা সাকসেসফুল হবে কিনা আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু তুলনা করি 1975-এর সাথে, কেমন? কারণ 1975-এ আওয়ামী লীগের এভাবেই পরাজয় হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল যে আপনি বললেন না বিপ্লব এবং অভ্যুত্থানের পার্থক্য। 1975-এর একটা অভ্যুত্থান ছিল, এটা বিপ্লবে পরিণত হয় নাই। এবার কিন্তু বিপ্লব হয়েছে। কাজে 75-এর সাথে এবারের চরিত্রগত পার্থক্যটা এখানে 1। 2 হচ্ছে যে 75-এ তারা ফিরে আসতে পেরেছিল কারণ হচ্ছে তারা ওই যে আপনি প্রো ইন্ডিয়ান যে শক্তিগুলোর কথা বললেন এবং যে সকল বাঙালি জাতীয়তাবাদের বয়ান, এবং যেই বয়ানের প্রগতিবাদী বয়ান, প্রগতিশীল, এটা তো একটা মানে কি বলবো, এটা এক ধরনের ভণ্ডামি। আমি এটাকে ভণ্ডামি বলি। প্রগতিশীলতা মানেই বাঙালি জাতীয়তাবাদ হতে হবে, কারণ যখনই বাঙালি জাতীয়তাবাদ আপনি বলেন, এটাও কিন্তু একটা ন্যারো জাতীয়তাবাদ। আপনি বাঙালি জাতীয়তাবাদ বলতে গিয়ে তো আপনি অন্যদের বের করে দিচ্ছেন। আপনার যেমন আপনার মনে আছে শেখ মুজিব বলেছিল মানবেন্দ্র লারমাকে, ওইসব বাঙালি হয়ে যা, সবাই বাঙালি হয়ে যা, হ্যাঁ মনে আছে না? তো কাজী বাঙালি জাতীয়তাবাদ মানেই প্রগতিশীলতা, এটা তো আমি মানি না। কারণ বাঙালি জাতীয়তাবাদের যদি আমি উত্থান পর্বটা দেখি, এর উত্থান পর্ব কিন্তু কলকাতায়, এবং কলকাতায় কবে? 18th সেঞ্চুরিতে। মানে যখন এই বাঙালি জাতীয়তাবাদ বা বেঙ্গলি রেনেসা, আমি যদি আরো পরিষ্কার করে বলি, বেঙ্গলি রেনেসা যে আসলো 18th সেঞ্চুরিতে, যেটা নীরদ চৌধুরী খুব চমৎকার বই লিখেছেন, ওই যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ওর মধ্যে খুব চমৎকার বর্ণনা আছে, ওই সময়ের বর্ণনা নীরদ চৌধুরীর বইতে। এবং সেখানে উনি বলেছিলেন যে বাঙালি রেনেসার বা বাঙালি জাতীয়তাবাদের ওই বয়ানে মুসলমানদের কোনো জায়গা ছিল না, মুসলমানরা সেখানে বহিরাগত ছিল। সুতরাং
বাঙালি জাতীয়বাদের যে উত্থান সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ, সেটা সেটা ইনক্লুসিভ না, সেটা তো আপনি মুসলমানদের ধারণ করে নাই, তখন আপনি ইনক্লুসিভ না তো, কারণ বাঙালির মধ্যে তো মেজরিটি জনসংখ্যা এখন মুসলমান ধর্মাবলম্বী, তো মুসলমানদের বাদ দিয়ে আপনি কি জাতীয়তাবাদের কথা বলছেন? তো ওই জাতীয়তাবাদের ব্যাখ্যা থেকে যেটা নিয়ে এসেছিল শেখ মুজিবুর রহমান বা পরবর্তীতে আওয়ামী লীগ, সেটা বেসিক্যালি ইসলামোফোব ব্যাখ্যা। এই জন্য রাজাকার শব্দটা আপনি দেখেন, রাজাকার গত 53 বছর ধরে বাংলাদেশে রাজাকারের গল্প শোনানো হয়েছে, 53 বছর ধরে। কিন্তু যেটা সবচেয়ে বড়, এবং 53 বছর ধরে ভারতের কাছে কৃতজ্ঞতার বয়ান ফেরি করা হয়েছে। হ্যাঁ, ভারত 71-এ আমাদের মুক্তিযুদ্ধে অবশ্যই সাহায্য করেছে, এটা তো ইতিহাস, আমি ইতিহাসবিদ হিসেবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত কি শুধুমাত্র এটা ওয়াজ ইট এ ফিলান্থ্রপিক ভেঞ্চার ভারতের তরফ থেকে, মানে খুব দয়া করে করেছে? না, ইট ওয়াজ এ উইন উইন সিচুয়েশন ভারতের জন্য। ভারত 1947-এর পর থেকেই সাউথ এশিয়াতে প্রভুত্ব করতে চেয়েছে, হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে চেয়েছে, এটা ইতিহাস। কিন্তু পাকিস্তান তার জন্য বাধা সৃষ্টি করেছে। যদিও পাকিস্তান সাইজে ছোট, অর্থনীতিতে দুর্বল, তারপরেও পাকিস্তান চ্যালেঞ্জ করেছে ভারতের হেজেমনিক ইচ্ছাটাকে। তো চ্যালেঞ্জ করে সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছে। এবং 1947-এর যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এবং 1965-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু স্টেলমেট হয়েছিল, কেউই জিততে পারে নাই, এটা স্টেলমেটের মধ্যে দিয়ে শেষ হয়েছিল। সো 1971-এ যখন আমরা স্বাধীনতা চাইলাম বা মুক্তিযুদ্ধ শুরু হলো, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়া পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, এবং দে ওয়ার সাকসেসফুল। পাকিস্তান পর্যদস্ত হলো, বাইফার্কেটেড হলো, দুই ভাগ হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হলো। এবং ভারতের জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেল, প্লাস ইস্টার্ন সেক্টরে তার যে বিপুল ব্যয় ছিল, তার যে ব্যয় ছিল, সামরিক ব্যয় ছিল, সেই ব্যয়টা তার ড্রাস্টিক্যালি কমে গেল। কারণ ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ তখন একটা নতুন দেশ, ফ্রেন্ডলি টু ইন্ডিয়া, শুধু ফ্রেন্ডলি না, ইন্ডিয়ার কাছে নতজানু, তো নতজানু ইন্ডিয়া। কাজে ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে, আমিও আমার স্বার্থে ভারতের সাহায্য নিয়েছি। তো এটা ইট ইজ এ ক্লাসিক্যাল উইন উইন সিচুয়েশন। এখানে ভারতেরও আমার প্রতি কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই, আমারও ভারতের কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নাই। আমার মনে হয়, আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই আপনার সাথে। আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা, এটার জন্য ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এটা আমি বলি। এটার কারণ, এটা কারণ আছে, খুবই স্পেসিফিক কারণ আছে, আমি এটা খুব আবেগ নিয়ে বলছি না, খুবই স্পেসিফিক কারণ আছে। ধরেন আজকে যদি বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের অংশ থাকতো বা পূর্ব পাকিস্তান হিসেবে থাকতো, তাহলে তো আজকে বাংলাদেশের ঢাকাতে আমরা একটা পারমাণবিক বোমা ফিট করে রাখতাম, অবশ্যই ন্যাচারালি। অবশ্যই, তাহলে থাকতো, এবং এটা তো দিল্লির দিকেই আমরা ফিট করে রাখতাম। তো এই যে তার বিশাল বড় নিরাপত্তা ঝুঁকি, এটা যে বন্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, এর জন্য অবশ্যই তাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার আবার আপনাকে আমি একটু দ্বিমত করি, কিন্তু আমি তো স্বাধীন হয়েছি, কাজে আমি তো ভারত সাহায্য না করলে স্বাধীন হতে পারতাম না, এটা তো বাস্তবতা। এখানেও আমি আরেকটু দ্বিমত করতে আমি বলছি যে ভাই, কেউ কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আরেকটু দ্বিমত করতে, না, আমি আরেকটু দ্বিমত করি, জিও পলিটিক্সে কৃতজ্ঞতার কোনো জায়গা নেই, এটা খুবই কি বলবো, কঠিন জায়গা। এখানে সবই দেয়া নেয়ার ব্যাপার। সো ইট ইজ এ উইন উইন, আমরা ওটাকে মেনে নেই। আমি কৃতজ্ঞ থাকতে রাজি না যে 53 বছর ধরে আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করে যাব, এই বয়ান যে ছিল আওয়ামী লীগের, ওই বয়ান কিন্তু হেরে গেছে এই বিপ্লবে। এক, দ্বিতীয় যেটা বয়ান হেরে গেছে, রাজাকারের বয়ান হেরে গেছে। কারণ যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয়েছে যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কিংবা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তাহলে রাজাকারের কার্ডও শেষ, যেমন ইসলামোফোবের কার্ড শেষ হয়ে গেছে। তো আপনার রাজাকারের কার্ড নাই, ভারতের কাছে কৃতজ্ঞতার কার্ড তো নাই। আমি মনে করি আমার এই 71 বছর বয়সে আমি এত বেশি ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে কোনোদিন দেখি নাই। আমি এখন যে সেন্টিমেন্ট দেখছি, তার মানে ভারতের পুরো রাজনীতিটাই ভুল হয়েছে। ভারত বাংলাদেশে যে রাজনীতি করেছে গত 16 বছর ধরে, সেটা একটা ডিজাস্টার হয়েছে। ভারতের নিজের সোল সার্চিং করা উচিত, তাদের রয়ের নিয়ে বসা উচিত, অজিত দোভালকে নিয়ে বসা উচিত, অমিত শাহের বসা উচিত, মোদী সাহেব, সবাই মিলে, যে আমরা ভুল রাজনীতি করেছি, এটা মানা উচিত তাদের। ইট ওয়াজ এ রং পলিসি অফ ইন্ডিয়া।
যে কারণে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ ভারত মানে ভারতের প্রতি যে পরিমাণ তাদের ক্রোধ, এবং খুব সঙ্গত কারণেই এরকম ক্রোধ আমার মনে হয় না আর কোনো দেশে এই মুহূর্তে ভারতের প্রতি আছে। পাকিস্তানেও এতটা আছে কিনা আমার সন্দেহ এই মুহূর্তে আছে কিনা। তো কাজেই এই যে ভারতের প্রতি কৃতজ্ঞতার যে বয়ান, সেটা শেষ হয়ে গেছে। রাজাকারের বয়ান শেষ হয়ে গেছে, বাঙালি জাতীয়তাবাদের বয়ানও শেষ হয়ে গেছে। তো আওয়ামী লীগকে আসতে হলে, আপনি তো জানেন এগুলো, আপনি আমার চেয়ে বেশি ডাইরেক্ট পলিটিক্স করেছেন, বয়ান ছাড়া রাজনীতি হয় নাকি? তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু বয়ানটা ইনট্যাক্ট ছিল, আওয়ামী লীগের কাছে বয়ানটা ইনট্যাক্ট ছিল, এটা বুঝতে হবে আপনাদেরকে। পলিটিক্যাল ন্যারেটিভটা ইনট্যাক্ট ছিল, সেই পলিটিক্যাল ন্যারেটিভ এখন গন। তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট। মানে এখন কিন্তু সারা বিশ্ব বলছে, আমি বিভিন্ন পত্রিকা, আপনিও পড়ছেন নিশ্চয়ই, সব বড় বড় পত্রিকা বলছে যে মোস্ট নটোরিয়াস ডিক্টেটর অফ প্রেজেন্ট এরা শেখ হাসিনা। মানে তার সম্পর্কে এখন এই কথাগুলো সব জায়গাতে আসছে। এবং বিশেষত এই যে আন্দোলনের প্রায় 3 সপ্তাহ ধরে আন্দোলন চলেছে, জুলাই থেকে আপনার 5ই অগস্ট পর্যন্ত, যে পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে, সরাসরি নির্দেশে, এটা অকল্পনীয়। আপনি ভাবতে পারেন দেশের মানুষকে, নিজের দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে, নিজের দেশের মানুষকে স্নাইপার দিয়ে গুলি করছে। এটা অকল্পনীয় বারবারিজম, মনস্টার। তো কাজেই বয়ান নাই, পলিটিক্যাল বয়ান নাই, তার সঙ্গে যোগ হয়েছে এই অকল্পনীয় ব্রুটালিটি। এর থেকে আওয়ামী লীগের ফিরে আসা, আমি বলবো না যে কোনো রাজনীতি শেষ হয়ে যায়, কোনোটাই হয়তো শেষ হয় না, কিন্তু ফিরে আসা খুব কঠিন। শেখ হাসিনার পক্ষে তো সম্ভবই না, আমি এটা ভাবি না শেখ হাসিনার পক্ষে সম্ভব। তাহলে ইন্ডিয়া কি কিছু করবে না? অবশ্যই ইন্ডিয়া করবে। ইন্ডিয়া যেটা করবে, যে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ইন্ডিয়া এখন প্ল্যান বি হিসেবে হাসিনাকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে আপাতত বাইরে রেখে, যারা ক্ষমতায় আসুক, যেমন বর্তমানে ইউনিট সরকার ক্ষমতায় আছে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে ইন্ডিয়া। এবং সেখানেই আমার মনে হয় যে এই চেষ্টা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং এই চেষ্টা তো ভারত করেই যাবে। আমি এই প্রসঙ্গে আসব, জাস্ট আমি তারপরে আপনার আগের আলাপের সূত্র ধরেই বলি, আপনি এটা বেয়াদবি হিসেবে নেবেন না। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, মানে পাকিস্তান কি স্বাধীন রাষ্ট্র ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমি আবার বলি, পাকিস্তান স্বাধীন ছিল, কিন্তু আপনি তো বয়সে অনেক ছোট, আমার বয়স তখন খুব বেশি না, 17 বছর তখন বয়স। কিন্তু আমার মনে আছে যে জুলাই আগস্ট মাসের দিকে বাংলাদেশের জনগণের অধিকাংশের মধ্যে পাকিস্তান আর এই স্বাধীন রাষ্ট্রের যে চিত্র, সেটা জনগণের মধ্যে ছিল না, একটা পরাধীন ভাব চলে এসেছিল। তারপরে পাকিস্তানকে আর রক্ষা করার কোনো সুযোগ ছিল না। কিন্তু একটা মিস্টেক করেছিল, এটা একটা নতুন একটা, আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, প্রশ্ন না, আলোচনার বিষয়বস্তু দিচ্ছি পিনাকি, যেহেতু আপনি পুরনো আলোচনায় চলে গেছেন। আমি আজ পর্যন্ত এই কথাটা বলি নাই, আজকে বলি আপনার অনুষ্ঠানে। সেটা হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম তো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। 75-এ 71-এর মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা, ওটাই একমাত্র পথ ছিল, আমাদের কোনো প্ল্যান বি এর কোনো জায়গা ছিল না। কিন্তু আমাদের যারা তখন নেতৃত্ব দিয়েছেন সেই সময়, যারাই হোক, আমি কারো ব্যক্তিগতভাবে নাম নিচ্ছি না, আমি সবাইকেই বলছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন বা স্বাধীনতার লড়াই করেছেন, তারা একটা চিন্তা তখন করেন নাই। হয়তোবা জামাতের মাথায় এটা ছিল, কিন্তু জামাত এটাকে আর্টিকুলেট করতে পারে নাই। সেটা হলো যে, ঠিক আছে, পাকিস্তান থেকে তো আমি স্বাধীনতা পেলাম, ধরেন পেয়ে গেলাম, পাকিস্তান তো আমার থেকে 2000 কিলোমিটার দূরের একটা দেশ, এবং তার সাথে আমার জিওগ্রাফিক্যাল কোনো অ্যাটাচমেন্ট নাই, সে ইচ্ছা করলে আমাকে আর আক্রমণ করতে পারবে না। এবং দুই দেশের মাঝখানে, মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে শক্তিশালী ভারত, তো আর একটা দেশ। কাজে একবার আমি যখন স্বাধীন হয়ে যাব, পাকিস্তান নিয়ে আমার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যেটা পাকিস্তান পাকিস্তান করে গেছে 53 বছর, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল বয়ান, এটার কোনো অস্তিত্বই নেই, এটা কোনো বাস্তবতাই নেই, এটা পলিটিক্যাল বয়ান। কিন্তু আমাদের যারা নেতা ছিলেন সেই সময়, বা আমাদের পূর্বপুরুষ, বা আমরা তখন ছোট, আমাদের যে বড় যারা জ্ঞানী ছিলেন, তারা একবারও চিন্তা করেন নাই যে আমরা তো আরো ভয়ঙ্কর, ভয়াবহ, হেজেমনিক
অ্যান্ড মাচ মোর পাওয়ারফুল নেইবারের একেবারে পেটের মধ্যে আসলাম। তো আমরা স্বাধীনতা রক্ষা করব কি করে? এই চিন্তাটা 71-এ কেউ করেছেন? আমার মাথায় এটা কদিন ধরে আসছে, এই জন্য আপনার সাথে আজকে বলে ফেললাম আমি। এই চিন্তাটা কি কেউ একজনও কি করেছিলেন তখন? জামাত বলেছিল আমরা, মানে তারা অনেকটা ধর্মীয় দিকে চলে গেছিল। আমি এখানে কিন্তু ধর্ম টানছি না, আপনি খেয়াল করেন পিনাকি, আমি ধর্ম টানছি না, আমি একেবারে মানে রাজনীতির কথা বলছি। যে আমি যে স্বাধীন সত্তা হিসেবে ভারতের মতো দেশ, এই বিশাল দেশ, এর সাথে টিকে থাকবো, আমার পলিসিটা কি হবে? ভারত কি আমাকে স্বাধীন থাকতে দেবে? দেয় নাই তো। ইতিহাস বর্ণনা করে, ইতিহাস প্রমাণ করেছে এই বিপ্লবের আগ পর্যন্ত আমাকে তো স্বাধীন থাকতে দেয় নাই তো ভারত। ভারত তো আমার সবকিছু কন্ট্রোল করেছে 16 বছর, আমার রাজনীতি কন্ট্রোল করেছে, আমার ভিতরে এসে গুম করেছে ভারত, ধরে নিয়ে গেছে, লোক হত্যা করেছে, আমার ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে বাংলাদেশের আজকে 35 বছর পর্যন্ত যে যুবকের বয়স, সে ভোট দিতে পারে নাই, এবং ভোট না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী। ভারত হাসিনাকে বসিয়ে রেখেছে, ভারত বলেছে নির্বাচনে কোনো প্রয়োজন নাই, ভারত আমেরিকাতে ইউরোপে গিয়ে লবি করেছে যাতে করে হাসিনা ইলেকশন ছাড়া চাপে না থাকে। তাহলে ভারত সম্পূর্ণভাবে দায়ী আমার অধিকার হরণের জন্য। তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে, একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, আমার পোর্ট নিয়ে গেছে, আমাকে পানিতে ডুবিয়ে মারছে, আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে। তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই। তো স্বাধীন যে থাকতে পারলাম না, এটা কি আমি, আপনি বললেন না যে বিএনপি কি ইসলামিক আর্টটা বুঝতে পেরেছিল? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে 71-এ যারা স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন, তারা কি বুঝতে পেরেছিলেন বা তারা কি চিন্তা করেছিলেন যে ভারতের সাথে লড়াই করে আমি স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এই চিন্তাটা কি কারো মাথায় এসেছিল? আমার মনে হয় আসে নাই। আমি হয়তো জানেন যে আমার একটা বই বেরোচ্ছে, এটা উপন্যাস। আমি আসলে উপন্যাসের আদলে বাংলাদেশের ন্যারেটিভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মানে উপন্যাস হলে পড়তে আগ্রহ থাকে সেই জন্য। তো এটা আসলে পলিটিক্যাল উপন্যাস বলতে পারেন। তো আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা এনেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য, এই প্রশ্নটাকে আমি একটা মেটাফোর দিয়ে ব্যাখ্যা করেছি। আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেকড়েকে ডেকে এনেছিলাম। চমৎকার। তার মানে আমি যেটা বলেছি আপনি সেটাই বলছেন। এক্স্যাক্টলি, আমার কথাটাই কিন্তু আপনি বলছেন। এক্স্যাক্টলি। এটা নিয়ে বাংলাদেশে এই কখনো কিন্তু ডিসকোর্স আমরা শুনি নাই, আলোচনা। এই আলোচনা করতে আমরা মানে সবাই হয়তো ভয় পেয়েছে, অথবা কেউ চিন্তা করে নাই বিষয়টা, আবার কেউ হয়তো বলবে আমি স্বাধীনতা বিরোধী, জামাত বানায় দিবে। এটা প্রশ্নটা কিন্তু স্বাধীনতা বিরোধিতার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমার স্বাধীনতা রক্ষার প্রশ্ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন কই, আমি তো কোথাও শুনি নাই। আমাদের এত বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, আলোচনা করেন নাই। কাজে আপনি একটা কথা বললেন না যে আমাদের ভবিষ্যতের কি প্ল্যান থাকবে, তো ভবিষ্যতের প্ল্যানের মধ্যে আমার এটাও থাকতে হবে যে ভারতের আধিপত্যবাদের সাথে আমি কিভাবে লড়াই করব। তার মানে তার সাথে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমার তো একটা পলিসি থাকতে হবে, একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে, যাতে করে আমার সার্বভৌমত্ব, ভারত গত 16 বছর যেভাবে আমার সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়েছিল, এটা যেন আর না পারে। এটাই কিন্তু আমার প্রশ্ন, আমার শেষ প্রশ্নটা এটাই যে আসলে কিভাবে আমরা এটা সম্ভব করে তুলবো। ভারতের সাথে আমাদের আগামী সম্পর্কটা কিভাবে স্থির হবে, আমরা কোন পররাষ্ট্র নীতিতে আমরা চলবো, ভারতের সাথে সম্পর্কটা আমাকে কিভাবে নির্ধারণ করব, পুনর্নির্ধারণ করব, এবং ভারতের এই যে হেজিমনিক আগ্রাসন এবং যেটাই বলেন যে বাংলাদেশের উপরে যে দমনমূলক একটা চরিত্র যে এতদিন ধরে রেখেছে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। ভারত একটা বিশাল দেশ, মনে করে সবাই যে ভারত আমাদেরকে ঘিরে আছে। আমি অবশ্য আরেকটা ন্যারেটিভ দিয়েছি যে ভারত আসলে আমাদেরকে ঘিরে নাই, ভারতকেই নানা শত্রু রাষ্ট্র ঘিরে আছে, যার মধ্যে বাংলাদেশও আছে আর কি। যাই হোক, আমি এটা জানতে চাই যে ভারতের সাথে আগামী সম্পর্কটা আমরা কিভাবে রচনা করব। আমি এটা আসলে খুব বড় প্রশ্ন। এটা বোধহয় এই মানে একেবারে আমরা তো অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, এই কম সময় এটার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া বোধহয় খুব ডিফিকাল্ট। তবু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এই সরকারের একটা সমালোচনা করে ফেলি আপনার এখানে এই ভারত প্রসঙ্গে। যেমন ভারতের সাথে গত 16 বছরে এই বিগত ফ্যাসিস্ট এবং ভারতীয় পাপেট গভর্নমেন্ট যে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলি করে গেছে, সেই চুক্তিগুলি নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাই নাই।
অন্তত এটা রিভিউ করার জন্য এতদিন একটা কমিটি হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। তো এবং ডক্টর ইউনূস সাহেব সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইয়ের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো তিনি নরেন্দ্র মোদীর সাথে কেন টেলিফোনে কথা বললেন? অন্য কোনো প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন নাই, কাউকে ফোন করেন নাই। তাহলে কি উনি এক ধরনের ভারতকে এখনই একটা আপার হ্যান্ড দিয়ে দিচ্ছেন? তো এগুলো আমার প্রশ্ন, আমার মনে এই প্রশ্নগুলো এসছে। তো ভারতের সাথে যদি আমার মানে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হয়, তাহলে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র না। হ্যাঁ, আপনি বলতে পারেন 54,000 বর্গ মাইলের দেশ তো ক্ষুদ্রই, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। এটা যেন আমরা ভুলে না যাই যে 18 কোটি জনসংখ্যা। আর বাংলাদেশকে দেশ, আমরা কিন্তু ভারত থেকে ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাই না। ইকোনমিক বেনিফিট কিন্তু সব ভারত বাংলাদেশ থেকে পায়। বাংলাদেশ সম্ভবত থার্ড লার্জেস্ট রেমিটেন্স প্রোভাইডার ফর ইন্ডিয়া। এটা একটা। যে পরিমাণ বাণিজ্য বাংলাদেশে করে ভারত, সেটাও মানে বিপুল অঙ্কের বাণিজ্য করে। কাজে সেই দিক দিয়ে বরং আমি সাইজে ছোট হতে পারি, যে কিন্তু আমার মার্কেট বড়, আমার জনসংখ্যা বেশি, কাজে ভারত আমাকে ইকুয়াল রেসপেক্ট দেবে আমাকে সভরেন কান্ট্রি হিসেবে। কিন্তু রেসপেক্ট আপনাকে নিতে হবে। আপনি যদি আগের সরকারের মতো বলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাহলে আপনি রেসপেক্ট করতে হবে, কিন্তু আপনার রেসপেক্ট আদায় করতে হবে। সেখানে আমি মনে করি যে এই এবং নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে কেন কথা বললেন? যদি কথাই বলতে হতো, তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলতেন বা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতেন। সেভাবেই তার করা উচিত ছিল। কারণ আপনি কি করতে পারেন জিও পলিটিক্স, আবার সেই জিও পলিটিক্সে চলে আসি আমি। আপনি একটা করতে পারেন যে বৃহৎ শক্তির কাছে আপনি সারেন্ডার করতে পারেন, যেটা আগের সরকার 16 বছর ধরে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছিল, যেটাকে বলে ব্যান্ড ওয়াগনে উঠে যাওয়া, মানে ভারতীয় ব্যান্ড ওয়াগনে আপনি উঠে যেতে পারেন। এটা একটা পথ। আর দ্বিতীয় পথ হচ্ছে আপনাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। তো ব্যালেন্স আপনি কাকে দিয়ে করবেন? ব্যালেন্স আপনি করতে হলে তো ভারতের মতো আপনার ইকুয়াল একটা পাওয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আপনার বাড়ির কাছে যে পাওয়ার আছে ভারতের, বাড়ির কাছে পাওয়ার চীন, তাহলে চীনের সাথে আপনার সেই ব্যালেন্সিং করতে হবে। অথবা প্রফেসর ইউনূস ইজ ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড স্পেশালি ইন আমেরিকা, তাহলে আমেরিকা দিয়ে উনি ব্যালেন্সিং করতে পারতেন। তো তাহলে যখন প্রফেসর ইউনূস সাহেব তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, পরের দিনই তার উচিত ছিল অন্তত পক্ষে ব্লিংকেনের সাথে কথা বলা, আমেরিকার কি বলে স্টেট সেক্রেটারি অফ স্টেটের সাথে, কিংবা প্রাইম মিনিস্টার অফ চায়না, অর ইভেন যদি সম্ভবত প্রেসিডেন্ট অফ চায়না, এর সাথে তিনি কথা বলতে পারতেন। তাহলে বোঝা যেত যে বাংলাদেশ একটা ব্যালেন্সিং স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে। তাহলে আপনার প্রশ্নের সোজা রিপ্লাইটা হলো যে আমার নিজের শক্তি সঞ্চয় করতে হবে, ভারতের সাথে লড়াই বলতে আমি যুদ্ধের কথা বলছি না, পলিটিক্যাল লড়াইয়ের কথা বলছি। আমি বারে বারে পরিষ্কার করে বলি, রাজনৈতিক লড়াই করতে হলে আমার নিজের ইনহারেন্ট পাওয়ার লাগবে, তার সাথে আমার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি লাগবে। এই দুটোর যদি সংমিশ্রণ আমি করতে পারি, তাহলে আমি মনে করি ভারতের সাথে আমাদের মানে আমরা ইকুয়াল ফুটিং এ আমরা আলোচনা করতে হবে। কারণ ভারত খুব, আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে ভারত চারিদিকে, আপনি কি শত্রু বলেছেন? শত্রু রাষ্ট্র। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। আপনি দেখেন যে ভারত একমাত্র হেজেমনিক কন্ট্রোল দুটো দেশের উপরে করতে পেরেছিল এই পুরো এইখানে। কার উপরে? ভুটানের উপরে এবং বাংলাদেশের উপরে। ভুটানের উপরে করেছে কিভাবে? 1949 সালের একটা চুক্তি আছে ভুটানের সাথে, দ্যাট ইজ এ হেজেমনিক ট্রিটি, এবং সেই চুক্তি অনুযায়ী ভুটান কোনো ফরেন পলিসি ডিসিশন নিতে পারবে না দিল্লির অনুমোদন ছাড়া। যে কারণে আপনি জানেন নিশ্চয়ই যে ভুটানের আজ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বার, তার কারোর সঙ্গে বাইলেটারাল রিলেশনশিপ নাই, অফিসিয়াল। তার এই 5 দেশের কোন দেশের দূতাবাস নাই ভুটানে। সিমিলারলি ভুটানের দূতাবাস এই 5 দেশে নাই। কেন? এটা ইন্ডিয়া হতে দেয় নাই ভুটানের কোন এদের সঙ্গে সম্পর্ক। কাজে ভুটানের উপরে কন্ট্রোল আছে। আর বাংলাদেশের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়া গত 16 বছরে। বাংলাদেশের সাথে কোনো চুক্তি নাই, এই ধরনের কোনো হেজেমনিক ট্রিটি নাই, বাট আনঅফিসিয়ালি আমরা আমাদের দেশটাকে, শেখ হাসিনা ইন্ডিয়ার একটা ভসলে পরিণত করেছিল, ইন্ডিয়ান একটা কলোনিতে পরিণত করেছিল শেখ হাসিনা।
তাহলে সেখান থেকে বের হতে হলে আপনার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি নিতে হবে, আপনার নিজের সক্ষমতা বাড়াতে হবে, আর একটা কাজ করতে হবে। এটা বললে ভারত হয়তো নড়েচড়ে বসবে। আমাদের ইয়াং জেনারেশনের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এটা আমার তরফ থেকে প্রস্তাব হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটি যাওয়ার মাঝখানে আমরা প্রায় 6 মাস সময় পাই, বা আমাদের সময় পেতাম, এখন তো বলতে পারবো না এখন কি অবস্থা বলতে, আমাদের সময় আমরা 6 মাস সময় পেতাম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে। এই 6 মাস কম্পালসারি মিলিটারি ট্রেনিং হতে হবে প্রত্যেকের, এবং তারপরে ইউনিভার্সিটিতে চলে যাবে। এটা হওয়া থাকলে কি হবে, আমাদের দরকারের সময় যখন আমরা শত্রু দেশ দ্বারা আক্রান্ত হব, এরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হয়ে যাবে। আপনি চিন্তা করুন তো, আমার সিভিলিয়ানদের মধ্যে সবাই যদি আবু সাইদ হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি না আমাদের পরাজিত করবে? এরকম তো শক্তি আছে না। আমার তো ভাই আবু সাইদের দেশ এটা, আমি তো এটাকে আবু সাইদের দেশ বলি। তা আমি সবাইকে আবু সাইদ করতে চাই। তো সবাই আবু সাইদ হয়ে গেলে ইন্ডিয়া কি করবে আমাকে? ইন্ডিয়ার চারদিকে, এদিকে পাকিস্তানের আছে অ্যাটমিক ওয়েপন্স আছে, পাকিস্তানের ভয় আছে, ওইদিকে চায়না তার বর্ডার, এদিকে নেপালের সাথে তার বৈরী সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে বৈরী সম্পর্ক, এমনকি মায়ানমারের মায়ানমারের গণতন্ত্রকামীরা যদি চলে আসে তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে না, ভালো সম্পর্ক হওয়ার কারণ নাই। তাহলে ইন্ডিয়া আমাকে কি করবে? তো এই জন্য আমার এই হচ্ছে আমার পরামর্শ। এখন সেই পরামর্শ কে নেবে আমি জানি না, আদৌ কেউ নেবে কিনা তাও জানি না। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আমরা অনেক কিছু জানলাম। আমরা আসলে 1 ঘন্টা ধরে আলাপ করলাম, এবং এই আলোচনাটা শুরু হলো, এবং আপনার কাছ থেকে আমার দর্শকরা আমার মনে হয় আরো অনেক কিছুই জানতে চাইবে, এবং যত ইভলভ করবে আমাদের পলিটিক্যাল সিনারিও সিচুয়েশন, সেখানে আপনার অ্যানালাইসিস, আপনার সাজেশন এবং আপনার দিক নির্দেশনা, আমি আশা করি যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন, এবং এই সাজেশনগুলো তারা অনুসরণ করার চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। দর্শকদের আপনি যদি 1 মিনিটের জন্য কিছু বলতে চান ফাইনালি। পিনাকি, ধন্যবাদ এই আলোচনাটা করবার জন্য। দর্শকদের শুধু এটুকু বলতে চাই, বিশেষত বাংলাদেশিদের, যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, বিপ্লবটাকে বিপ্লব করেছি আমরা, কিন্তু বিপ্লব রক্ষা করতে হবে, এবং সেই দায়িত্ব আমাদের সকলের। আর ভারতীয় জনগণ যারা দেখেন, তাদের প্রতি আমি বলতে চাই, আমরা আপনাদের শত্রু হতে চাই না। আপনারা শুধু আমাদেরকে নিয়ন্ত্রণ করবার যে একটা নেশা আপনাদের মধ্যে পেয়ে বসেছে, আপনাদেরকে এই নিয়ন্ত্রণ করবার নেশার থেকে আপনারা মুক্ত হয়ে যান। আমরা বন্ধু হিসেবে 2 দেশ পাশাপাশি আমরা থাকবো। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আমরা শেষ করে ফেলছি। তো মাহমুদ ভাই অনেক ধন্যবাদ। এর পরের সেশনটা আমরা করব হয়তো সপ্তাহ 2-এর মধ্যে, আরেকটু ইভলভ করুক। প্রফেসর ইউনূস কিন্তু দেখেন আমার ইয়েটা, তো এটা বলে ভালো করেছেন, ইন্ডিয়ার সাথে কি করতে হতো, শিয়ের সাথে আলোচনা, এটা আমি একটু আগে যদি বলে দিতাম তাহলে হয়তো আরো কিছু আপনার সাজেশন এখানে হয়তো থাকতো। মাহমুদ ভাই ভালো থাকবেন।